স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছো তাদের সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্সের জন্য কি পড়তে হবে। হিস্ট্রি মেজর কোর্সে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে ছিল আপ টু 6th সেঞ্চুরি বিসি এবং ঠিক তার পরবর্তী যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে তার পরবর্তী অংশ 6th সেঞ্চুরি বিসি থেকে গুপ্তা পিরিয়ড পর্যন্ত তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্সে তোমাদের 4টে মডিউল রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে মডিউল রয়েছে সেই মডিউলটি দেখো, প্রোটেস্ট মুভমেন্ট। বেসিক্যালি এই জায়গায় তোমাদের কি পড়তে হবে আমি ফার্স্ট তোমাদের একটু সামারাইজ করে দেই যে ইউনিটের মধ্যে কি পড়তে হবে। বৈদিক পরবর্তী যুগে আমাদের সোসাইটি, অর্থনীতি এবং পলিটিতে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি বিসি থেকে 5th সেঞ্চুরি বিসির মধ্যবর্তীকালীন সময়ে। ফার্স্ট মডিউলে ঠিক সেই বিষয়টাই আলোচিত রয়েছে। ফার্স্ট ইউনিটের মডিউলের যে সাব ইউনিট রয়েছে সেখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে মেটেরিয়াল অ্যান্ড আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জৈনিজম, বুদ্ধিজম, আজিবক অ্যান্ড আদার সেক্টস। এখানে তোমাদের কি পড়তে হবে? ফার্স্টেই বৈদিক পরবর্তী যুগে আমরা দেখি আমাদের কালচার বা আমাদের সংস্কৃতিতে একটা পরিবর্তন আসে। কেন পরিবর্তন আসে? বেসিক্যালি বৈদিক পরবর্তী যুগে আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণিজমের মধ্যে কমপ্লেক্সিটি বা জটিলতা বাড়তে শুরু করে এবং ব্রাহ্মণিজম সমাজের অনেক শ্রেণীকে, নিম্নবর্গের যারা রয়েছে তাদেরকে তাদের ধর্মীয় আচার আচরণ থেকে আওতার বাইরে রাখার চেষ্টা করে। এরূপ প্রেক্ষাপটেই সেই ব্রাহ্মণিজমের প্রতিবাদ স্বরূপ আমাদের সংস্কৃতিতে বেশ কিছু প্রতিবাদী ধর্ম আন্দোলনের আবির্ভাব ঘটেছিল। সেই বিষয়টি তোমাদের মডিউল অনে রয়েছে। অর্থাৎ মেটেরিয়াল অ্যান্ড ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কি এর পিছনে কারণ ছিল, উত্থানের পিছনে কারণ ছিল জৈনিজম, বুদ্ধিজম, আজিবক্স অ্যান্ড আদার সেক্টস। এই টাইমে আরো বেশ কিছু ফিলসফি ডেভেলপমেন্ট হয়েছিল, সেই বিষয়টা তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো, ইউনিট 2-তে সাব ইউনিট 1-এর যে সাব ইউনিট 2-তে রয়েছে এক্সপ্যানশন অফ সেটেলমেন্ট, আরবানাইজেশন। এই পর্যন্ত আগে দেখো, এক্সপ্যানশন অফ সেটেলমেন্ট অ্যান্ড আরবানাইজেশন। বৈদিক পরবর্তী যুগে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখেছো যে আয়স শব্দের ব্যবহার বৈদিক পরবর্তী যুগে আমরা বিভিন্ন লিটারেচার যে রেফারেন্স গুলো পাই সেখানে আয়স শব্দের ব্যবহার পাই। অনেক ঐতিহাসিক মনে করে যে এই আয়স আসলে আমাদের আয়রন বা লোহা। এই লোহার ব্যবহারের ফলে সমাজ বা সোসাইটিতে, অর্থনীতিতে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। কি? কৃষিক্ষেত্রে লোহার ব্যবহারের ফলে, নাঙ্গলের লোহার ব্যবহারের ফলে এগ্রিকালচার যে প্রোডাক্টিভিটি বা কৃষিজ উৎপাদন এই টাইমে বেড়ে গিয়েছিল। এই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ার জন্যই, এই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি গুলোর দৌলতেই এই টাইমে একদিকে যেমন গ্রাম থেকে ধীরে ধীরে সেই জিনিসগুলো শহরে আসতে শুরু করে বা ধীরে ধীরে এগুলোকে বিক্রির জন্য একটা বাজারের প্রয়োজন হয় এবং আরবানাইজেশন ক্রিয়েট হতে শুরু করে। ঠিক একইভাবে এই টাইমে ধীরে ধীরে আরবানাইজেশনের থ্রুতে ট্রেডেরও ডেভেলপমেন্ট হতে শুরু করে। সাব ইউনিট 2-তেই তোমাদের এটাই রয়েছে, এক্সপ্যানশন অফ সেটেলমেন্ট অ্যান্ড আরবানাইজেশন। অর্থাৎ লোহার আবিষ্কার, লোহার ব্যবহার, কৃষিক্ষেত্রে লোহার ব্যবহার এবং তার ফলে যে আমাদের সেকেন্ড ফেজ আরবানাইজেশন শুরু হচ্ছে সেই বিষয়টা তোমাদের এখানে সিলেবাসে রয়েছে। ফার্স্ট ফেজ আরবানাইজেশন তোমরা সেমিস্টার 1-এ পড়েছো। হরপ্পা সভ্যতায় আমরা ফার্স্ট ফেজ আরবানাইজেশন দেখেছি। সেকেন্ড ফেজ আরবানাইজেশন তোমরা এই পিরিয়ডটাতে দেখবে এবং থার্ড ফেজ আরবানাইজেশন আমরা গিয়ে সুলতানি পিরিয়ডে দেখব। নেক্সট হচ্ছে দেখো, ইকোনমির ক্ষেত্রে যেমন পরিবর্তন ঘটে, তো ইকোনমি যখন গ্রো আপ হয়, ইকোনমির যখন ডেভেলপমেন্ট ঘটে, ঠিক সেই টাইমে কিছু লোকের হাতে সম্পদ আসতে শুরু করে, কিছু লোকের হাতে সম্পদ থাকে না, যার ফলে সোসাইটিতে ধীরে ধীরে ক্লাস ডিভিশন ক্রিয়েট হতে শুরু করে। এই 6th সেঞ্চুরি বিসি থেকে 5th সেঞ্চুরি বিসি সোসাইটির একটি অন্যতম বৈশিষ্ট্যই হলো এই ক্লাস স্ট্রাকচার বা সোশ্যাল স্ট্রাকচার।
এছাড়াও সোসাইটিতে এর প্রমাণ আমরা কোথায় পাই? দেখো, এই টাইমে যে বুদ্ধিস্ট সোর্স গুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার হতে শুরু করেছে, যেমন দলিত, যেমন সুগত, যেমন দুর্গত, যেমন সধন, যেমন অধন। এই যে শব্দগুলোর ব্যবহার, এখান থেকে আমরা মনে করছি যে কিছু লোকের হাতে, কিছু মানুষের হাতে এই টাইমে ধন সম্পদ আসতে শুরু করেছিল এবং কিছু মানুষের এই আওতার বাইরে ছিল, অর্থাৎ সোসাইটিতে ক্লাস ডিভিশন হয়েছিল। নেক্সট, সোসাইটিতে আরো কি হয়েছিল? সোসাইটিতে চতুর্বর্ণ আমরা ল্যাটার বৈদিক পিরিয়ডে দেখেছি যে এর কমপ্লেক্সিটি বাড়তে শুরু করেছে। সমাজে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য এবং শূদ্র, এই যে চারটি জাতি রয়েছে, এদের মধ্যে কমপ্লেক্সিটি বাড়তে শুরু করেছে। এবং এরা এই 6th সেঞ্চুরি থেকে 5th সেঞ্চুরি বিসি এই টাইম পিরিয়ডে এসে এরা, এদের মধ্যে অনুলোম প্রতিলোম নামে দুই ধরনের বিবাহ, অর্থাৎ ইন্টারবর্ণ ম্যারেজ এই টাইমে কিন্তু এস্টাবলিশড হতে শুরু করেছিল। এবং অপাধর্ম অর্থাৎ অন্য ধর্মের কথাও আমরা কিন্তু অন্য বর্ণের মধ্যে বিবাহের কথাও আমরা কিন্তু ধর্মসূত্রে পেয়ে থাকি। তো এই টাইমে সোসাইটিতে এটা প্রমিনেন্ট রোল প্লে করেছিল। এছাড়াও সোসাইটিতে আমরা বুদ্ধিস্ট সোর্সে 10 রকমের ইউনিয়ন ম্যারেজ, এছাড়াও 8 রকমের ধর্মসূত্রে 8 রকমের বিবাহের কথা উল্লেখ পাই। সোসাইটিতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব পেতে শুরু করেছে। এই গেল আমাদের ফার্স্ট। দেখো, সাব ইউনিটে আমরা আলোচনা করেছি যে কালচারাল ইম্প্যাক্ট কি পড়েছিল, এইটা আমরা এখানে আলোচনা করেছি। নেক্সট, এখানে ইকোনমি এবং সোসাইটিতে কি পরিবর্তন হয়েছিল, এটা সেকেন্ড সাব ইউনিটে রয়েছে। থার্ড সাব ইউনিটে কি রয়েছে? দেখো, পরবর্তী বৈদিক যুগে ঠিক পলিটিক্যাল ক্ষেত্রেও একটা পরিবর্তন আসতে শুরু করে। কি করে? কি পরিবর্তন আসতে শুরু করে? সবার প্রথমে সেই আবার আমরা চলে যাই যে আয়স এবং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা কৃষি উৎপাদন বাড়তে শুরু করেছে। ফলে মানুষ বৈদিক পিরিয়ডে যেখানে তাদের প্রধান জীবিকাই ছিল পশুপালন, সেই জীবিকা থেকে নিজেদের বের করে নিয়ে আসে। এবং কি হয়, মানুষের ল্যান্ডের গুরুত্ব বাড়তে শুরু করে, মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এর আগে কেন করছিল না? কারণ মানুষের প্রধান মানে উদ্দেশ্যই ছিল খাদ্যকে সংগ্রহ করা বা খাদ্যের চাহিদা পূরণ করা। কিন্তু উৎপাদনে উদ্বৃত্ত আসার ফলে মানুষের আর প্রয়োজন হলো না এক জায়গা থেকে অন্য জায়গায় উঠে যাওয়ার। ঠিক একইভাবে সেই সমস্ত ল্যান্ডের গুরুত্ব বাড়তে শুরু করলো যে সমস্ত জায়গায় কৃষিজ উৎপাদন বেশি হতো, অর্থাৎ যে সমস্ত জায়গার মাটি ছিল বেশি উর্বর, ফার্টাইল। বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা বিধৌত যে অঞ্চলগুলো রয়েছে বা উত্তর ভারতের নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে মানুষ সেটেলমেন্ট হতে শুরু করলো। এইভাবে মানুষ যখন প্রথম সেটেলমেন্ট শুরু করে, যে আমরা যেমন এখন বলি গ্রাম বা শহর, ঠিক সেই টাইমটাতে মানুষ যেখানে সেটেলমেন্ট হতে শুরু করলো সেগুলোকে বলা হতো জনপদ। এরকম ছোট ছোট অনেক জনপদ গড়ে ওঠে। ঠিক 6th সেঞ্চুরি বিসিতে এসে যেহেতু ল্যান্ডের গুরুত্ব বাড়ছে, তাই একে অন্যকে এই জনপদগুলো আক্রমণ করছে এবং অন্যকে গ্রাস করে ফেলছে এবং নিজের জনপথের আকার বা আকৃতি ধীরে ধীরে বড় করছে। যার ফলে এই যে ছোট জনপদ থেকে যখন বড় বড় জনপদগুলো গড়ে উঠলো, তখন তাকে বলা হতো মহাজনপদ। এবং এই মহাজনপদগুলোই ধীরে ধীরে আরো আকৃতি বড় করতে শুরু করে এবং তারা এম্পিয়ারে পরিণত হয়। যেমন আমরা ধীরে ধীরে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতে দেখি, নন্দ বংশ, এবং পরবর্তীকালে আরো বড় সাম্রাজ্য আসে মৌর্য বংশ, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, আমি পরে আলোচনা করছি। তো এইভাবে মহাজনপদ ধীরে ধীরে গড়ে ওঠে। প্রায় ষোলোটি মহাজনপদ এখানে গড়ে উঠেছিল, যার মধ্যে 15টি উত্তর ভারতে, একটা শুধু দক্ষিণ ভারতে রয়েছে অসমক। তাছাড়া কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বেজি, মল্ল, চেদি, বৎস, অবন্তী, সুরসেন, অসমক, গান্ধার ইত্যাদি আরো রয়েছে। এরকম 16টা মহাজনপদ উত্তর ভারতে গড়ে উঠেছিল। এই বিষয়টা তোমাদের পড়তে হবে। দেখো, এই 16 মহাজনপদ। নেক্সট হচ্ছে গ্রোথ অফ মগধ ইম্পেরিয়ালিজম। অর্থাৎ এই যে এই মহাজনপদগুলির মধ্যে মধ্যে বেশ কিছু মহাজনপদ শক্তিশালী হতে শুরু করে, যেমন কাশী, কৌশল, অঙ্গ, মগধ। এবং এদের মধ্যে মগধের বেশ কিছু তোমার হচ্ছে প্রাকৃতিক সুবিধা থাকার জন্য, ইকোনমিক সুবিধা থাকার জন্য মগধ কিন্তু বাকিদেরকে হারিয়ে ধীরে ধীরে সাম্রাজ্য হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে শুরু করে। এই বিষয়টা তোমাদের থার্ড সাব ইউনিটে রয়েছে। নেক্সট, ফার্স্ট মডিউলের যেটা ফোর্থ সাব ইউনিট রয়েছে, সেখানে কি রয়েছে দেখো, ক্রাফট প্রোডাকশন, ট্রেড অ্যান্ড কয়েনেজ।
ক্র্যাপ প্রোডাকশন, ঠিক একইভাবে সবকিছুর সঙ্গে কিন্তু ওই এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির একটা লিঙ্কেজ রয়েছে। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বেশি হয়, সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত থাকতে হবে এমনটা আর সেই টাইমে ছিল না। অর্থাৎ এক শ্রেণীর মানুষ খাদ্য উৎপাদন করত, এবং অন্য শ্রেণী, যেহেতু এক শ্রেণীর মানুষ খাদ্য উৎপাদন করে সেই খাদ্য উৎপাদনের পরিমাণ তার নিজের চাহিদা পূরণ করার পরেও উদ্বৃত্ত থাকছে, যার ফলে সমাজের একটা শ্রেণী সুবিধা পাচ্ছে যে অন্য কোনো পেশা হিসাবে, পেশাকে নিজের জীবিকা হিসাবে বেছে নিতে। এছাড়াও কৃষিজ উৎপাদন বেশি হয়, সেগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে রাখা, সেগুলোকে প্রিজার্ভ করা ইত্যাদির জন্য বীজ সংরক্ষণ করা, বা কৃষকদের বিভিন্ন মেটেরিয়ালস, কৃষিক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোকে সরবরাহ করে তাদেরকে সাহায্য করা ইত্যাদি বিষয়গুলোকে এই টাইমে ডেভেলপড হতে শুরু করে, সোসাইটিতে কমপ্লেক্সিটি আসতে শুরু করে, এবং বিভিন্ন ক্র্যাফট প্রোডাক্টিভিটি বা কারিগরি শিল্প এই টাইমে ডেভেলপ হতে শুরু করে। যেমন ধরো কোনো শস্যকে স্টোর করতে হবে, তার জন্য মাটির পাত্রের প্রয়োজন হতে শুরু করে, ফলে একটা পেশায় চলে আসে হয়তো কুমোর। তারা মানে বেসিক্যালি তারা পটারি মেকিং, পটারি এই সমস্ত জিনিস তৈরি করে। নেক্সট হচ্ছে ফসলকে কাটায় মাড়াই করার জন্য বিভিন্ন ধরনের যে বা মাটিকে খোঁড়ার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হতো বা যন্ত্রাংশ তৈরি হতো, তার জন্য এক ধরনের পেশাভিত্তিক লোকের আবির্ভাব ঘটে। তো এইভাবে ধীরে ধীরে ক্র্যাপ প্রোডাকশন ডেভেলপমেন্ট হতে শুরু করেছিল এই 6th সেঞ্চুরি থেকে 5th সেঞ্চুরি বিসির মধ্যে। নেক্সট আমরা দেখব, সেটা হচ্ছে এই টাইমে যেহেতু উৎপাদনে উদ্বৃত্ত আসছে, তার ফলে ট্রেড এই টাইমে ডেভেলপমেন্ট হতে শুরু করছে। এবং ট্রেড সম্পর্কে আমরা যদি দেখি যে এই টাইমে ধীরে ধীরে উত্তরাপথ এবং দক্ষিণাপথ ডেভেলপড হতে শুরু করেছে, এবং অনেক ফিডার রুট এই টাইমে ক্রিয়েট হতে শুরু করেছে, অর্থাৎ এই উত্তরাপথ এবং দক্ষিণাপথের সংযোগকারী রাস্তা এস্টাবলিশড হতে শুরু করেছে। এছাড়াও ধীরে ধীরে এই বুদ্ধিজম বা জৈনিজম এক্সপ্যানশন করার ফলে এই রুট গুলো ধরেও কিন্তু তারা কিন্তু এক্সপ্যানশন করছে। নেক্সট একটা অভূতপূর্ব পরিবর্তন এই টাইম থেকে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেমে। এতদিন পর্যন্ত যেখানে এক্সচেঞ্জ সিস্টেম আমাদের ছিল বার্টার বা বিনিময় প্রথা, সেখানে কিন্তু ধীরে ধীরে মুদ্রা আসতে শুরু করে, যেটাকে আমরা বলি 5 মার্ক কয়েন বা ছাপযুক্ত মুদ্রা ফার্স্ট ইন্ডিয়াতে ডেভেলপ করতে, উত্তর ভারতে ডেভেলপ করতে শুরু করে। তো এই হলো তোমাদের মডিউল 1 এর সিলেবাস, যেখানে বেসিক্যালি পোস্ট বৈদিক পিরিয়ডে, বিশেষত 6th সেঞ্চুরি থেকে মানে আপ টু মরিয়ান পিরিয়ড, আচ্ছা 321, অনেক বই 324 থাকে বিসি, এই যে টাইম পিরিয়ড পর্যন্ত 6th সেঞ্চুরি থেকে এই যে টাইম পিরিয়ডে, এই টাইমে সোসাইটি, পলিটি এবং ইকোনমি, এই তিনটে জায়গা অর্থাৎ সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে কি পরিবর্তন ঘটে, সেই জায়গাটা তোমাদের মডিউল 1 রয়েছে। মডিউল 2-তে কি রয়েছে? দেখো, মডিউল 2-তে যে বিষয়টা রয়েছে সেটা বেসিক্যালি রয়েছে মৌর্য এম্পায়ার বা মৌর্য যুগ এবং মৌর্য পরবর্তী যুগ। তো দেখো, ঠিক মৌর্য যুগের পলিটি তোমাদের পড়তে হবে, মৌর্য যুগের ইকোনমি তোমাদের পড়তে হবে মডিউল 2-তে, এবং মৌর্য যুগের কালচার বা সংস্কৃতি, আর্ট, আর্কিটেকচার, এই সমস্ত বিষয় সিলেবাসে রয়েছে। নেক্সট কি রয়েছে? পোস্ট মৌর্য পিরিয়ডে কি ভাবে তোমার হচ্ছে তার পলিটিক্যাল স্ট্রাকচার কি ছিল, আহ, সেখানকার ইকোনমি কেমন ছিল, সোসাইটিতে কি পরিবর্তন আসে, সেগুলো পড়তে হবে। আমি তোমাদের সামারাইজ করে দেবো, তার আগে আমি তোমাদের একটা ম্যাপ দেখাই যে কিভাবে পলিটিতে চেঞ্জ ঘটছে তোমাদের এই যে টাইম পিরিয়ডটা তোমরা পড়ছো। আজকে যে জায়গাটা আমি আলোচনা করছি, মডিউল 1 এবং মডিউল 2, সেই জায়গার পলিটিক্যাল ম্যাপটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, ফার্স্ট আমরা দেখতে পাই যে মানুষ এই 6th সেঞ্চুরি বিসিতে ফার্স্ট আমরা কি দেখেছিলাম, যে মানুষ ধীরে ধীরে সেটেলড হতে শুরু করছে, এবং বিভিন্ন মহাজনপদ গুলো গড়ে উঠছে 6th সেঞ্চুরি, যেমন কুরু, পাঞ্চাল, কোশলা, এই সমস্ত মগধ, এই মগধকে কেন্দ্র করে পরবর্তীকালে সাম্রাজ্য গড়ে ওঠে, অবন্তী, অসমাক, এই যে মহাজনপদ গুলো গড়ে উঠছে। ঠিক তার পরবর্তীকালে দেখো, এই মহাজনপদ গুলো থেকে ধীরে ধীরে 325 বিসিতে এসে ধীরে ধীরে এই মগধকে কেন্দ্র করে, বেসিক্যালি এই মগধকে কেন্দ্র করে ধীরে ধীরে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা আমরা বলছি মৌর্য, সরি, নন্দ এম্পায়ার। এবং পরবর্তীকালে সেটা আরো বড় আকার ধারণ করবে এবং সেটা হয়ে যাবে মৌর্য সাম্রাজ্য। ঠিক তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো, যেটা তোমাদের মডিউল 2-তে রয়েছে, এই মগধকে কেন্দ্র করে পরবর্তীকালে প্রায় দেখো
সমগ্র ভারতবর্ষে এক্সেপ্ট তামিলাকাম অর্থাৎ চোলচের পাণ্ড্য এই অঞ্চলটা বাদ দিয়ে প্রায় পুরো অঞ্চলটা জুড়ে, এবং এই সাইডে বর্তমান যে পাকিস্তান আফগানিস্তানের যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা জুড়ে আকৃতিটা দেখো আগের তুলনায় অনেকটা বড় আকার ধারণ করছে মৌর্য সাম্রাজ্য, এবং সর্বভারতীয় সাম্রাজ্য এস্টাবলিশড হচ্ছে উত্তর ভারতকে কেন্দ্র করে। বেসিক্যালি এই মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশড হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে প্রথমে মহাজনপদ, সেই মহাজনপদ গুলো যুক্ত হয়ে নন্দ এম্পায়ার, এবং নন্দ এম্পায়ার থেকে ধীরে ধীরে আরো বড় সাম্রাজ্য অর্থাৎ মৌর্য এম্পায়ার, এবং তার পরবর্তীকালে আবার একটা সাম্রাজ্যটা মৌর্য সাম্রাজ্য ডিক্লাইন করে যায় পোস্ট মৌর্য পিরিয়ডে, এবং ছোট ছোট অনেকগুলো ডাইনাস্টি বা কিংডম ডেভেলপমেন্ট করতে শুরু করে। যেমন এই টাইমটাতে দেখো সেই জায়গাটা ভেঙে ঠিক এই জায়গায় পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে এখানে পোষ্যভূতি ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল, বা সরি সরি শুঙ্গ ডাইনেস্টি, পুষ্যমিত্র শুঙ্গ এখানে শুঙ্গ ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল। নেক্সট এখানে তোমার হচ্ছে কি বলে ইন্দো গ্রিকরা এস্টাবলিশ করেছিল এই সমস্ত জায়গায়। দেখো এই যেখানে ইন্দো গ্রিক রয়েছে, তারপরে নিচে তার ঠিক নিচে সাকাস, তার ঠিক নিচে সাতবাহন, এবং এখানে চোলা, এইদিকে পাণ্ড্য, এবং এই জায়গায় চেরা। অর্থাৎ ছোট ছোট সাম্রাজ্য কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে, বা ছোট ছোট সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য যখন ডিক্লাইন করে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে আবার ছোট ছোট মানে ডাইনাস্টি গুলো ধীরে ধীরে এস্টাবলিশড হতে শুরু করছে। এটা তোমাদের সেকেন্ড ইউনিটে রয়েছে। তাহলে দেখো আমি আরেকটু সামারাইজ করে দেই, সেটা হচ্ছে মহাজনপদ, মহাজনপদ থেকে নন্দ এম্পায়ার, থেকে মৌর্য এম্পায়ার, মৌর্য এম্পায়ার থেকে ধীরে ধীরে আরো ছোট ছোট এম্পায়ার গুলো বা ডাইনাস্টি গুলো প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। এই যে মৌর্য সাম্রাজ্য, এর শেষ সম্রাট ছিল বৃহদ্রথ, এবং বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ ডাইনেস্টি বা শুঙ্গ এম্পায়ার তোমার হচ্ছে মগধকে কেন্দ্র করে এস্টাবলিশড হয়েছিল। এবং বাকি যে শূন্যস্থানগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, সেখানে ইন্দো গ্রিক, তারপর সাকাস, দক্ষিণ দিকে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে সাতবাহান, এরা কিন্তু ধীরে ধীরে তাদের সাম্রাজ্য এস্টাবলিশ করতে শুরু করেছিল। নেক্সট দেখো এখানে কি রয়েছে, দেখো মৌর্য এম্পায়ার ফার্স্ট। তো মৌর্য এম্পায়ারে তোমাদের কি পড়তে হবে, সিলেবাসে কি রয়েছে, নেচার। নেচার বেসিক্যালি কি, ইটস নেচার অ্যান্ড বেস। নেচার বলতে আমরা কি বুঝি, একটা সাম্রাজ্যের নেচার অর্থাৎ রাষ্ট্র কি ধরনের ছিল। অর্থাৎ অ্যাকর্ডিং টু আর এস শর্মা বলছে মৌর্য এম্পায়ার হচ্ছে সেন্ট্রালাইজড ব্যুরোক্রেটিক স্টেট। সেন্ট্রালাইজড মানে তোমরা বুঝতে পারছো, এরপরে যখন আমি আরো ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের পুরো বিষয়গুলো আলোচনা করবে, আজকে জাস্ট শর্টে আমি সিলেবাসটাকে আলোচনা করে দিচ্ছি। তো দেখুন সেন্ট্রালাইজড কথার অর্থ কি, এখানে কেন্দ্রীভূত। ব্যুরোক্রেটিক অর্থ কি, আমলাতন্ত্র। অর্থাৎ কিছু এট অর্থাৎ মৌর্য সাম্রাজ্য একদিকে যেমন মানে কেন্দ্রীভূত সাম্রাজ্য ছিল, ঠিক একইভাবে এখানে মন্ত্রী পরিষদের একটা বিশেষ রোল ছিল। এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি কি, সেন্ট্রালাইজড ব্যুরোক্রেটিক স্টেট। নেক্সট হচ্ছে এর পলিটিক্যাল অ্যান্ড কালচারাল রিলেশন উইথ স্পেশাল রেফারেন্স টু শ্রীলঙ্কা অ্যান্ড ওয়েস্ট এশিয়া। বেসিক্যালি এই দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়েছিল অনেক সময় কালচারাল রিলেশন বুদ্ধিজম এক্সপ্যানশন করার ক্ষেত্রে, এবং অনেক সময় পলিটিক্যাল রিলেশন স্থাপন করার ক্ষেত্রে। তোমরা যদি অশোকের ত্রয়োদশ শিলালিপি দেখো, তো ত্রয়োদশ শিলালিপিতে আমরা বেশ কিছু এভিডেন্স পেয়ে থাকি যে কোন কোন দেশ থেকে কারা এসেছিল, হ্যাঁ সেই এভিডেন্স পাই। অর্থাৎ যেখান থেকে এটা প্রুভ করে অ্যাজ এ আর্কিওলজিক্যাল সোর্স হিসাবেও আমরা পেয়ে থাকি যে বেসিক্যালি যে এদের সঙ্গে বৈদেশিক একটা সম্পর্ক ছিল। নেক্সট তোমরা জানো অশোকের নাম তোমরা এর আগেও শুনেছো। অশোক দ্য মহান একজন মহান সম্রাট ছিলেন মৌর্য সাম্রাজ্যে, এবং তিনি কেন মহান হয়েছিলেন তার সেই বিখ্যাত ধম্ম অর্থাৎ অশোকান ধম্ম, সেটা তোমাদের পড়তে হবে। যে কারণে অশোককে মহান সম্রাট ইতিহাসে প্রতিষ্ঠিত করেছিল। তার জনকল্যাণমূলক কর্মসূচি, তার যুদ্ধনীতি পরিত্যাগ করে শান্তিনীতি প্রয়োগ, এছাড়াও তার ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করা, এবং অহিংসার মাধ্যমে জয় ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু এই মৌর্য সাম্রাজ্যে পড়ব। নেক্সট হচ্ছে সোসাইটি, ইকোনমি, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন ডিটেল পড়তে বলেছে সিলেবাসে। এখানে কি সোসাইটি, তাহলে সোসাইটিতে এই টাইমে বেশ কিছু পরিবর্তন ঘটেছিল। আমরা দেখেছি যে এই টাইমে মেগাস্থেনিস এসেছিলেন, এবং মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ তোমরা যদি দেখো তাহলে সোসাইটি সম্পর্কে তিনি
বর্ণনা দিয়ে গেছেন, এবং সেখানে মেগাস্থেনিস তার কাস্ট সিস্টেমে সপ্ত জাতি তত্ত্ব বলে একটি তত্ত্ব দিয়েছেন, যেখানে 7 কাস্ট থিওরি বা 7টা জাতির কথা উল্লেখ করেছেন। সেটা কিন্তু তোমাদের এই জায়গায় পড়তে হবে। নেক্সট, সোসাইটিতে আমরা আরো কিছু পরিবর্তন দেখি। হ্যাঁ, সোসাইটিতে সমাজে তোমার হচ্ছে কি বলে, বুদ্ধিজম এক্সপ্যানশন করতে শুরু করেছে, যার ফলে সমাজে তার কি ইম্প্যাক্ট পড়েছে সেটা আমাদের সোসাইটিতে দেখতে হবে। নেক্সট, ইকোনমির ক্ষেত্রে তোমরা জানো এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আগের ফেজেই ডেভেলপমেন্ট হয়েছে 6th সেঞ্চুরি বিসিতে। হ্যাঁ, এই টাইম পিরিয়ডে এসে কিন্তু আরো আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি দেখতে পাচ্ছি এবং অনেক কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি, যেমন ইরিগেশন অর্থাৎ সেচ ব্যবস্থার ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের ল্যান্ডের কথা আমরা উল্লেখ পাচ্ছি, অর্থশাস্ত্রে আমরা দেখছি। সেটা কি, সীতাল্যান্ড এবং জনপদ, এই ধরনের ল্যান্ডের কথা আমরা কিন্তু পাচ্ছি। নেক্সট, ট্যাক্স সিস্টেম, অর্থাৎ এই যে আমরা যে এত বড় সাম্রাজ্য তোমাদের আমি দেখালাম, এই যে এই জায়গাটায় এত বড় সাম্রাজ্য, তো এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য একটা অর্থের দরকার এবং ট্যাক্স কালেক্ট করতে হবে, না হলে এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য আর্মিকে মেনটেন করা সম্ভব হবে না। এবং সেই জায়গাটা ট্যাক্স সিস্টেম এই টাইমে ডেভেলপ ট্যাক্স সিস্টেম ছিল, সেই ট্যাক্স সিস্টেম তোমাদের পড়তে হবে। নেক্সট, ট্রেড এই টাইমে ডেভেলপমেন্ট হয়েছিল, ট্রেড সিকিউরিটি ডেভেলপমেন্ট হয়েছিল। হ্যাঁ, ট্রেড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হয়েছিল। এছাড়াও বেশ কিছু উত্তরাপথ দক্ষিণাপথ ধরে ট্রেড ধরতো। এছাড়াও জনপদ নিবেশ একটা মৌর্য যুগে আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে বিভিন্ন ফরেস্ট ল্যান্ড গুলোকে পরিষ্কার করে সেই জায়গাগুলোকে ধীরে ধীরে কৃষিযোগ্য জমিতে পরিণত করা, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। আরো যখন মৌর্য ইকোনমি তোমাদের আলোচনা করব, আমি ডিটেলসে আলোচনা করব, তো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। নেক্সট, মৌর্য যুগের সংস্কৃতি রয়েছে, কালচার। এই সংস্কৃতি, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই টাইমে আমরা দেখতে পাই যে এই টাইমে বেশ কিছু আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, যেমন অশোকান পিলার আর্কিটেকচার, রক কাট আর্কিটেকচার, পাহাড় পর্বত কেটে আর্কিটেকচার ডেভেলপমেন্ট হয়। যেমন পিলারের মধ্যে আমরা সাঁচিতে দেখতে পাই, রামপুর বাতে দেখতে পাই, তোষাম ইয়ে তোমার হচ্ছে কৌশাম্বীতে আমরা দেখতে পাই পিলার ইনস্ক্রিপশনের নিদর্শন আমরা পাই। হ্যাঁ, তারপর যে কি বলে, বারবার এবং নাগার্জুনাতে আমরা রক কাট আর্কিটেকচার দেখতে পাই মৌর্য যুগে, সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে স্কাল্পচার রয়েছে, স্কাল্পচারের মধ্যে আমরা এই সময় যক্ষ এবং যক্ষীর প্রমাণ পাই। এছাড়াও টেরাকোটা মডেল, রিং মডেল, এই সমস্ত আর্কিটেকচার গুলো ডেভেলপমেন্ট হতে শুরু করেছে। ঠিক একইভাবে আমি তোমাদের এই জায়গাতেই রয়েছে, পরবর্তীকালে আরো ডিটেলসে রয়েছে থার্ড মডিউলে, তো যেহেতু এই জায়গায় রয়েছে এই যে ইকোনমি, সোসাইটি এবং রিলিজিয়ন, ঠিক তার পরবর্তীকালে পোস্ট মৌর্য পিরিয়ডে কি হয়েছিল। দেখো, পোস্ট মৌর্য পিরিয়ডে আমরা স্তূপাস ডেভেলপমেন্ট হতে মৌর্য যুগের আর্কিটেকচারে দেখেছি। কালচারের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল পোস্ট মৌর্য পিরিয়ডে? পোস্ট মৌর্য পিরিয়ডে কালচারের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, সেগুলো, 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানেও দেখতে পেয়েছি যে স্তূপা এস্টাবলিশড হয়েছে মৌর্য পিরিয়ডে, কিন্তু পরবর্তী মৌর্য যুগে এসে স্তূপাতে কি পরিবর্তন হলো? স্তূপাতে স্টোন ব্যবহার হতে শুরু করলো, যেখানে উড ব্যবহার হতো বা কাঠ ব্যবহার হতো মৌর্য যুগে, সেখানে কিন্তু স্টোন ব্যবহার হতে শুরু করলো। নেক্সট কি হলো, স্তূপাগুলো আরো ডেকোরেটেড হতে শুরু করলো। সুঙ্গা ডাইনেস্টি তারা সাঁচি স্তূপের বিভিন্ন গেট গুলো নির্মাণ করেছিল, আমরা দেখেছিলাম। সাতবাহনেরও একটা ভূমিকা ছিল, যে সাঁচি স্তূপের দক্ষিণ দিকের গেটটা কিন্তু সাতবাহনরা নির্মাণ করেছিল। তো স্তূপাগুলো আরো ওয়েল ডেকোরেটেড হতে শুরু করেছিল, ওয়েল এস্টাবলিশড হতে শুরু করেছিল। নেক্সট, এই টাইমে বিভিন্ন ধরনের কালচারে পরিবর্তন, যেমন এই অঞ্চলটাতে আমরা দেখেছি, তোমরা পলিটিক্যাল হিস্ট্রি যখন পড়ো তখন আমি তোমাদের দেখেছি যে বিভিন্ন ধরনের জাতিগুলো আসতে শুরু করেছে, ইন্দোগিক, শাকাস পার্থিয়ান, শাখা পার্থিয়ান্স, তারপর তোমার হচ্ছে তোমার এদিকে শুঙ্গ ডাইনেস্টি ডেভেলপমেন্ট করেছে। তো যার ফলে এই অঞ্চলটাতে বিভিন্ন ধরনের স্কাল্পচার ডেভেলপমেন্ট হতে শুরু করেছে, এবং সেই জায়গাটা তোমাদের সিলেবাসে রয়েছে, যেমন মথুরা, অমরাবতী এবং গান্ধার ইত্যাদি স্কাল্পচার গুলো এই জায়গায় তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো, পলিটিক্যাল, এই যে ইনভেনশন অন দেয়ার ইম্প্যাক্ট, ওই যে পলিটিক্যাল, আমি তোমাদের ম্যাপটা দেখালাম ঠিক এই জায়গায়, যে ব্যাকট্রিয়ান, গ্রিক, শাকাস, পার্থিয়ান, এই যে ওয়েস্টার্ন সাত্রাপাস, দ্যাট ইজ শাকাস, এই এই বিষয়গুলো এই জায়গায় রয়েছে। কি কি রয়েছে? ব্যাকট্রিয়ান, গ্রিক, সাইথিয়ান, সাইথিয়ান মানে হচ্ছে শাকাস, এবং কুষাণ, কনিষ্ক। হ্যাঁ, এরা একটা উপজাতি, যাদের, যদি আমরা মূল এদের উত্থান দেখি বা কোন জায়গা থেকে এসেছিল, চায়নার একটা জাতি।
সেখান থেকে ধীরে ধীরে সেন্ট্রাল এশিয়া হয়ে ধীরে ধীরে ভারতবর্ষে প্রবেশ করেছিল। বেশিরভাগই এই জাতিগুলো সেন্ট্রাল এশিয়া থেকেই এসেছিল। ব্যাকট্রিয়ান, গ্রিক, সাইথিয়ান, কুষাণ, এরা ওই অঞ্চল ওই পথটা ধরেই এসেছিল। নেক্সট এই জায়গাটা তোমাদের পড়তে হবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে পোস্ট মৌর্যান পলিটিক উইথ স্পেশাল রেফারেন্স দিয়ে পড়তে বলেছে কুষাণকে এবং সাতবাহনকে। দক্ষিণ ভারতে ডেভেলপমেন্ট হয়েছিল, এই যে এই অঞ্চলটাতে সাতবাহন ডেভেলপমেন্ট হয়েছিল, সেই জায়গাটা পড়তে হবে। নেক্সট তোমাদের এখানে পড়তে হবে তামিল চিফটেন্স, অর্থাৎ এই টাইমে ছোট ছোট প্রিন্সিপালিটিস বা ছোট ছোট আমরা বলতে পারি যে কিংডম ডেভেলপমেন্ট করেছিল। অর্থাৎ এই টাইমে চেরা, চোলা এবং পান্ডা ডেভেলপমেন্ট, এই যে ছোট ছোট কিংডম গুলো ডেভেলপমেন্ট হতে শুরু করেছিল। অর্থাৎ এই চোলাতে কিন্তু তোমরা সেই রাজেন্দ্র চোল পাবে না, তার আগের ফেজের পিরিয়ডটা রয়েছে চোলদের। রাজেন্দ্র চোল পরে আসবে। তো ফার্স্ট ফেজের যে চেরা, চোল এবং পান্ড, হ্যাঁ, এই ফেজটা তোমাদের কিন্তু এই সিলেবাসে রয়েছে। চোলা যে পরবর্তীকালে ডেভেলপড হয় এবং চোলা ধীরে ধীরে দক্ষিণ ভারতে একটা অন্যতম শক্তিতে পরিণত হয়, সেটা আমরা আর্লি মিডেবল পিরিয়ডে গিয়ে আরো ডিটেলসে জানবো। তো এই তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 তে রয়েছে। আমি একটু সামারাইজ করে দিই। মডিউল 1-এ তোমাদের বৈদিক পরবর্তী যুগে পলিটি, সোসাইটি এবং ইকোনমিতে কি পরিবর্তন ঘটে, কালচারে কি পরিবর্তন ঘটে সেটা রয়েছে। পলিটিতে কি পরিবর্তন ঘটে, যে ধীরে ধীরে মানুষ সেটেল হতে শুরু করে, মহাজনপদ গড়ে ওঠে। সোসাইটিতে বর্ণা সিস্টেম আরো কমপ্লেক্স হতে শুরু করে, সোসাইটিতে ক্লাস ডিভিশন আসতে শুরু করে, ওয়েজ লেবার আসতে শুরু করে, এই বিষয়গুলো সোসাইটিতে আসতে শুরু করে। ইকোনমিতে ট্রেড এক্সপ্যানশন করতে শুরু করে, এই বিষয়গুলো রয়েছে। নেক্সট মডিউল 2 তে তোমাদের কি রয়েছে, মৌর্য এম্পায়ার এবং পোস্ট মৌর্য এম্পায়ার। তো এখানে তোমাদের মৌর্য ডাইনেস্টি পুরো পড়তে হবে, অশোককে পড়তে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে বিভিন্ন যে পোস্ট মৌর্য ডাইনেস্টি গুলো রয়েছে, যেমন ইন্দো গ্রিক, সাকাস, হ্যাঁ, সাইথো পার্থিয়ান, কুষাণস, এই বিষয়গুলো পড়তে হবে। এবং এখানে কি পড়তে হবে, মৌর্য যুগের সোসাইটি, মৌর্য যুগের ইকোনমি, মৌর্য যুগের কালচার, এবং সেটা ঠিক পরবর্তী অর্থাৎ পোস্ট মৌর্য পিরিয়ডে এসে পরবর্তী মৌর্য যুগ যেটাকে আমরা বলছি, অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা, পুরো টাইম পিরিয়ডটা যদি আমরা ধরি, তাহলে 3rd সেঞ্চুরি বিসি থেকে 2nd সেঞ্চুরি বিসি পর্যন্ত এই টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে তারপরে গুপ্তা এম্পায়ার আসবে। তো এই যে টাইম পিরিয়ডটাতে, এটাতে সোসাইটি, কালচার এবং ইকোনমিতে কি পরিবর্তন হয়, এটা তোমাদের মডিউল 2 তে রয়েছে। এই হলো তোমাদের দুটো মডিউল। এতক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ।